আজ আমরা একটু বোঝার চেষ্টা করব বাংলাদেশের অর্থনীতির ভেতরের গল্পটা। এর মূল চরিত্রগুলো কি, কিভাবে এটা সময়ের সাথে বদলেছে, এই সব নিয়েই আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, আমরা মূলত ফোকাস করব বাংলাদেশের অর্থনীতি একটি সংক্ষিপ্ত রূপরেখা থেকে পাওয়া কিছু তথ্যের ওপর। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে এই উৎসের আলোকেই দেখা কিভাবে অর্থনীতি একটা পরনির্ভরশীল অবস্থা থেকে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর পথে হেঁটেছে। আচ্ছা, শুরুতেই উৎসে যা বলা হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশের অর্থনীতি আসলে একটা মিশ্র চরিত্রের। মিশ্র অর্থনীতি ঠিক কীরকম? ধরুন, এখানে একদিকে যেমন প্রাইভেট সেক্টর বেসরকারি উদ্যোগ, বাজার অর্থনীতির প্রভাব আছে, আচ্ছা। তেমনই আবার সরকারি পরিকল্পনা, কিছু নিয়ন্ত্রণ এবং সরকারি অংশগ্রহণও বেশ গুরুত্বপূর্ণ। দুটো মিলিয়েই এর পথ চলা আর কি। বুঝলাম। এই মিশ্র অর্থনীতির শুরুটা কেমন ছিল, বিশেষ করে ধরুন ১৯৭১-এর পর? দেখুন, স্বাধীনতার ঠিক পরের সময়টা তো ছিল খুবই চ্যালেঞ্জিং। উৎসের তথ্য যদি দেখি, অর্থনীতি তখন মূলত টিকে ছিল কয়েকটি জিনিসের উপর, যেমন বৈদেশিক সাহায্য, হ্যাঁ, এটা তো জানা বিষয়। কৃষি আর অবশ্যই প্রবাসীদের পাঠানো টাকা রেমিটেন্স। সেই সময় কৃষির অবস্থাও তো খুব একটা ভালো ছিল না, তাই না? একদমই, খুবই নাজুক অবস্থা ছিল। বন্যা, খরা এগুলো তো লেগেই থাকত। আবার দেশের শিল্প খাত, সেটা তো সেভাবে তখনও বিকশিতই হয়নি। তার প্রয়োজনীয় অনেক কিছুই বাইরে থেকে আনতে হতো, আমদানি নির্ভরতা ছিল। হ্যাঁ, ঠিক তাই। বলা যায় একটা পরনির্ভরশীল বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল অর্থনীতি। তাহলে এই বৃত্তটা ভাঙল কিভাবে? কোন খাত ছিল মূল চালিকা শক্তি? নিঃসন্দেহে তৈরি পোশাক বা আরএমজি খাত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আরএমজি, রাইট। উৎসের তথ্য অনুযায়ী একটা সময় ছিল যখন এই একটাই খাত দেশের মোট রপ্তানির প্রায় ধরুন ৮০% বা তারও বেশি আয় করেছে। ৮০%? এটা তো বিশাল একটা নির্ভরতা। হ্যাঁ, এটাই কিন্তু অর্থনীতির মোড় ঘোরানোর ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী দিক ছিল। তবে উৎসের বিশ্লেষণে একটা ঝুঁকির কথাও বলা হয়েছে। কি রকম ঝুঁকি? ওই যে একটা খাতের ওপর এতটা নির্ভরতা অর্থনীতিকে কিছুটা ভঙ্গুরও করে ফেলতে পারে, তাই না? যে কোনো সময় একটা ধাক্কা আসতে পারে। তা ঠিক। একদিকে কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আসছে, কিন্তু অন্যদিকে পুরো অর্থনীতির স্বাস্থ্যটাই এর উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, শুধু কি পোশাক শিল্পই ছিল, নাকি অন্য খাতও সাহায্য করেছে এই পরিবর্তনে? অবশ্যই করেছে। শুধু পোশাক শিল্প একা তো নয়। উৎসে যেমন উল্লেখ করা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথা, এসএমই। ও হ্যাঁ, এসএমই খাত। এগুলো হয়তো পোশাক শিল্পের মতো অতটা আলো ঝলমলে নয়, কিন্তু ধরুন গ্রামীণ অর্থনীতি বা স্থানীয় বাজারের জন্য এদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ এফডিআই সেটাও বেড়েছে, বিশেষ করে জ্বালানি, টেলিকম, অবকাঠামো এই খাতগুলোতে। আর এখনকার সময়ের কথা বললে আইটি সেক্টর। হ্যাঁ, তথ্য প্রযুক্তি ও সেবা খাতের উত্থানও কিন্তু বেশ চোখে পড়ার মতো। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলো নতুন কর্মসংস্থান তৈরি করছে, অর্থনীতিতে ধীরে ধীরে নিজেদের জায়গা করে নিচ্ছে। শুরুতে যে বৈদেশিক সাহায্যের কথা বলছিলেন, সেটার উপর নির্ভরতা কি কমেছে তাহলে? হ্যাঁ, অবশ্যই কমেছে। সময়ের সাথে সাথে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা বেশ খানিকটা কমে এসেছে। উৎসের তথ্য তাই বলছে। বাংলাদেশ এখন বাণিজ্য, বিনিয়োগ, রেমিটেন্স এই ধরনের নিজস্ব আয়ের উৎসের দিকেই বেশি ঝুঁকছে। আর সক্ষমতার প্রমাণ হিসেবে তো পদ্মা সেতুর কথা বলা যায়, তাই না? নিজস্ব অর্থায়নে তৈরি। একদম, এটা একটা বিরাট মাইলফলক। শুধু যে যোগাযোগের উন্নয়ন তা নয়, এটা অর্থনৈতিক আত্মবিশ্বাসেরও একটা প্রতীক। ঠিক। এছাড়া মেট্রো রেল প্রকল্প, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড স্থাপন এগুলো কিন্তু শিল্পায়ন আর সার্বিক উন্নয়নে গতি আনছে। আর খাদ্য নিরাপত্তা, কৃষির কি উন্নতি হয়েছে? অবশ্যই। খাদ্যের ক্ষেত্রে বিশেষ করে চালে দেশ প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগের সেই নাজুক কৃষি খাতের তুলনায় এটা বিশাল পরিবর্তন। বাহ, বেশ কিছু আশাব্যঞ্জক পরিবর্তন তাহলে এসেছে। বর্তমানে অর্থনীতির সার্বিক ছবিটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? যেমন ধরুন জিডিপি প্রবৃদ্ধি। দেখুন, কোভিডের আগে জিডিপি প্রবৃদ্ধি ৭% ছাড়িয়ে গিয়েছিল। এখন সেটা প্রায় ৬%-এর আশেপাশে স্থিতিশীল আছে। ৬%? আগের চেয়ে কিছুটা কম।
হ্যাঁ, এই ১% পয়েন্টের পার্থক্য শুনতে কম লাগলেও এর একটা প্রভাব তো আছেই, মানে অর্থনীতির চাকায় গতির কিছুটা কমতি, যা হয়তো কর্মসংস্থান বা উন্নয়নের লক্ষ্যমাত্রায় কিছুটা প্রভাব ফেলে। হুম। আর রপ্তানি, পোশাক ছাড়া আর কি আছে? পোশাক তো প্রধান, এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, চিংড়ি এগুলো রপ্তানির তালিকায় বেশ গুরুত্বপূর্ণ। আর আমদানি? আমদানি করা হয় মূলত শিল্পের যন্ত্রপাতি, কাঁচা মাল, জ্বালানি তেল, ইলেকট্রনিক পণ্য এই ধরনের জিনিস আর কি। আর রেমিটেন্স? সেটা নিশ্চয়ই এখনও অর্থনীতির একটা বড় স্তম্ভ। অবশ্যই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসের তথ্য অনুযায়ী বছরে প্রায় $20 বিলিয়ন বা তারও বেশি প্রবাসী আয় আসছে। $20 বিলিয়ন? হ্যাঁ, এটা কিন্তু বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখতে আর আমদানি ব্যয় মেটাতে বিরাট সাহায্য করে। হুম। এই সব মিলিয়েই কিন্তু বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে। উৎসের বিশ্লেষণেও এটাকে একটা গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখানো হয়েছে। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, ১৯৭১-এর পরে যে সাহায্য নির্ভর অর্থনীতি ছিল, সেখান থেকে বাংলাদেশ একটা লম্বা পথ পাড়ি দিয়েছে। ঠিক। তৈরি পোশাক শিল্পের অভাবনীয় সাফল্য, ধীরে ধীরে অন্যান্য শিল্পের বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন আর প্রবাসী আয়, এই সব মিলিয়ে এটা একটা ক্রমবিকাশমান অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। এবং অধিকতর আত্মনির্ভরশীল। অবশ্যই একটা মিশ্র অর্থনীতি, যেখানে সরকারি এবং বেসরকারি মানে দুটো খাতেরই ভূমিকা আছে। হ্যাঁ, উৎসের মূল বার্তাটাও বোধহয় এটাই, পরনির্ভরতা কমিয়ে বাণিজ্য আর নিজস্ব সক্ষমতার উপর জোর দিয়ে এগিয়ে চলা। একদম। যদিও চ্যালেঞ্জ এখনও অনেক, কিন্তু এই রূপান্তরটাই গত কয়েক দশকের মূল গল্প। আলোচনাটা আমরা প্রায় শেষ দিকে নিয়ে এসেছি। উৎসের দেয়া তথ্যের ভিত্তিতে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। যেহেতু তৈরি পোশাক খাতের উপর এখনও এতটা নির্ভরতা, প্রায় ৮০% রপ্তানি আয় সেখান থেকেই আসছে, হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। তো ভবিষ্যতে অর্থনৈতিক ঝুঁকি কমাতে বা দীর্ঘমেয়াদী স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে এই নির্ভরতা কাটিয়ে ওঠা বা ধরুন অন্য খাতগুলোকে আরও শক্তিশালী করার পথটা কি হতে পারে? এই বিষয়ে উৎসে হয়তো সরাসরি কোনো সমাধান নেই, কিন্তু প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। আপনি ঠিকই ধরেছেন। অর্থনৈতিক বৈচিত্র্যায়ন মানে ডাইভার্সিফিকেশন, এটা যে কোনো বিকাশমান অর্থনীতির জন্যই খুব জরুরি। এই যে একটা খাতের ওপর বিপুল নির্ভরতা, এটা থেকে বেরিয়ে এসে কিভাবে আরও টেকসই প্রবৃদ্ধির পথে হাঁটা যায়, সেটাই হয়তো বাংলাদেশের অর্থনীতির আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আলোচনার বিষয়। ঠিক। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি। হ্যাঁ, সেটাই ভালো।